মানবেন্দ্র পালের জন্ম ১৯২৬ সালে। কর্মজীবনে মানবেন্দ্র পাল ছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থন বিভাগের প্রকাশন শাখার ডেপুটি ডিরেক্টর। যুগান্তর ও অন্যান্য পত্রিকায় অনেক ছোটগল্প লিখেছেন। সমসাময়িক এমন কোনো পত্রিকা নেই যাতে তিনি লেখেননি। নবকল্লোল পত্রিকায় নিয়মিত লিখতে লিখতে শুকতারা পত্রিকাতে শিশুদের জন্য অজস্র ভৌতিক গল্প ও উপন্যাস লিখেছেন তিনি। প্রায় ২৫ বছর ধরে সাহিত্য চর্চা করেছেন মানবেন্দ্র পাল। তার অতিলৌকিক ভৌতিক গল্প শিশু ও প্রাপ্তবয়স্কদের ভেতর জনপ্রিয় ছিল। জীবন্ত কঙ্কাল, আতঙ্ক, অশরীরী আতঙ্ক ইত্যাদি। আজ শোনাব তারই লেখা একটি ভৌতিক কাহিনী, অন্ধকার সিঁড়ি। চলুন শুরু করা যাক আজকের গল্প, অন্ধকার সিঁড়ি। ঘটনাটা আজ থেকে বেশ কিছুদিন আগের কথা। এই কলকাতা শহরেই আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা মনে পড়লে এখনো ভয়ে গায়ে কাঁটা দেয়। তখন আমার বয়স কতই বা হবে, ২১-২২। বিএ পাশ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথাও চাকরি পাই না। তখন একদিন পিসেমশাইয়ের বাড়ি গিয়ে দেখা করলাম। পিসেমশাই একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। সব শুনে তিনি আমায় ওর অফিসে দেখা করতে বললেন। পিসেমশাইয়ের কথা মতো একদিন ওনার অফিসে যাওয়ার জন্য আমি প্রস্তুত হলাম। দিনটা খুবই বাজে ছিল। একে পৌষ মাসের শেষ, তার উপরে অসময়ে ২-৩ দিন ধরে চলছে টিপটিপ করে বৃষ্টি। হাড় কামড়ানো একটা ঠান্ডা কনকনে হাওয়া। ২ দিন পর বৃষ্টিটা সেদিন একটু ছেড়েছিল, কিন্তু আকাশটা ছিল গোমড়া মুখের মতো মেঘলা করে। মাঝে মাঝে ঝড়ো বাতাস। ঠান্ডা বাতাসে মুখ চোখে যেন ছুঁচ বিঁধছিল। কান দুটো যেন কেউ বরফের ছুরি দিয়ে কেটে দিচ্ছে। আর আমি সেই অবস্থায় বেরোচ্ছিলাম। আমার ৬ বছরের ভাইপোটা সোয়েটার, কোট, মাঙ্কি ক্যাপ পরে সামনে এসে দাঁড়ালো। মাঙ্কি ক্যাপ পরে তাকে কেমন দেখাচ্ছিল সেটাই জাহির করার জন্য সে আমার সামনে এসে হাতে মুখে নানা ভঙ্গি করতে লাগলো। আমি ওকে আদর করে বেরোতে যাচ্ছিলাম। তখনই আমাকে পেছন থেকে ডাক দিয়ে ও বলল, তোমার মাঙ্কি ক্যাপ নেই কাকু? তা তো বটে, আমার মাঙ্কি ক্যাপটা তো ট্রাঙ্কে পড়ে পড়ে নষ্ট হচ্ছে, বড় একটা ব্যবহার করা হয় না। আজকের ওয়েদারেও যদি ওটা ব্যবহার করা না হয় তাহলে আর কবে হবে? আমি তখনই আবার ফিরে গিয়ে মাঙ্কি ক্যাপটা বের করে সাইড ব্যাগে নিলাম। খুব দরকার হলে তখন গিয়ে পরব। পিসেমশাইয়ের অফিসটা পার্ক স্ট্রিট আর ফ্রি স্কুল স্ট্রিটের মুখে। মস্ত একটা পুরনো বাড়ি। বাইরে থেকে বোঝার উপায় নেই, দিব্যি ঘষা মাজা। শুধু খুব উঁচুতে ১৮৮০ লেখা দেখে বোঝা যায় বাড়িটা ওই সময় তৈরি। বাড়িটার নিচের তলায় সব দোকান, আর পার্ক স্ট্রিটের দোকান মানেই বড় বড় কেতাদুরন্ত ব্যাপার। বাড়িটার ওপর তলাগুলোতে যে নানা ধরনের অফিস রয়েছে তা রাস্তা থেকেই বোঝা যায়। ওদেরই মধ্যে ৬ তলায় পিসেমশাইয়ের অফিস, কিন্তু ঢুকবো কোন দিক দিয়ে বুঝতে পারলাম না। আষ্টে পিষ্টে শুধু দোকান আর দোকান। অনেক খোঁজ করে বাড়ির প্রায় পেছন দিকে লিফটের সন্ধান পেলাম, কিন্তু হায়, লোডশেডিং চলছে, লিফট পুরো অচল। কাজেই সিঁড়ির দিকে এগোলাম। ডান দিকে একটু এগিয়েই সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে ৬ তলায় উঠতে হবে। লিফট যখন বন্ধ তখন সিঁড়িতে ভিড় হওয়ার কথা, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই দেখে প্রথমে একটু অবাক হলাম। অবশ্য অবাক হওয়ার কিছুই ছিল না, কেননা এই বিশ্রী আবহাওয়ায় কেউই বাড়ি থেকে বেরোয়নি। নিতান্তই দায়ে পড়ে যারা এসেছিল তারা নিশ্চয়ই লোডশেডিং হওয়ার আগেই ওপরে উঠে গেছে। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলাম। সিঁড়ি যে এত অন্ধকার তা প্রথমে বুঝতে পারিনি। খুব সাবধানে পা ফেলে ফেলে ওপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলো কাঠের আর বেশ চড়া, তাই রক্ষে হোঁচট খাওয়ার ভয় ছিল না।
প্রথমটা অন্ধকারে উঠতে বেশ অসুবিধে হচ্ছিল। পকেট থেকে দেশলাই বের করে লাঠি জ্বালতে জ্বালতে ওপরে উঠছিলাম। তারপর অন্ধকার ক্রমে চোখসোয়া হয়ে গেল। 15-20 ধাপ ওঠার পরই খানিকটা সমতল মেঝে, এটুকু বেশ হাঁটা যায়। তারপর আবার খাড়া সিঁড়ি। বুঝলাম সমতল মেঝেগুলো এক এক তলা বোঝায়। আমি ধীরে ধীরে উঠছি। বাঁদিকে লিফটের অন্ধকার খাদ, অবশ্য পড়ে যাওয়ার ভয় নেই। লোহার শিকের জাল দেওয়া। ডান দিকে নিরেট দেওয়াল। দেওয়ালটাকে মনে হচ্ছিল যেন পাহাড়ের গা, কোথাও কোনো ফাঁক ফোকর নেই। আমি উঠছি তো উঠছি। সিঁড়িটা একে অন্ধকার, তার উপর নির্জন। ভাবলাম এরকম জায়গায় তো কাউকে ভুলিয়ে এনে দিব্যি খুন করা যায়। এই কথাটা ভাবতেই গায়ে কেমন একটা যেন কাঁটা দিয়ে উঠল। এমনি কতক্ষণ উঠেছি জানি না। হঠাৎ খেয়াল হলো কততলা উঠলাম সেটা তো হিসেবই করিনি। 6 তলা পার হয়ে যায়নি তো? এ কথা মনে হতেই আবার নামতে লাগলাম। উফ, কি জ্বালা! নামছি তো নামছি। অবশেষে গ্রাউন্ড ফ্লোরে নেমে দম নিয়ে আবার উঠতে শুরু করলাম। এবারটা খুব হিসেব করে সিঁড়ি ভাঙতে লাগলাম। এই হলো দোতলার মেঝে, এই হলো 3 তলা, এই 4 তলা। উফ, এরই মধ্যে হাঁপিয়ে গিয়েছি। কিন্তু এতক্ষণেও কাউকে সিঁড়ি ভাঙতে দেখছি না কেন? কেউ না উঠুক, কেউ নামবেও না। তবে কি অন্য দিক দিয়ে আর কোনো সিঁড়ি আছে? আমি কি তবে ভুল করে পরিত্যক্ত কোনো সিঁড়ি দিয়ে উঠছি? এই কথাটা মনে হতে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠল। হঠাৎ এই সময়ে সিঁড়িতে একটা জুতোর শব্দ পেলাম। কেউ যেন ভারী ভারী পা ফেলে ওপর থেকে নেমে আসছে। অবাক হয়ে তাকাতেই দেখি সুটটাই পরা একটা সাহেব নামছে। তার টুপিটা নেমে এসেছে কপালের নিচে পর্যন্ত। 2 হাত কোটের পকেটে গোঁজা। কলকাতায় এখন বড় একটা সাহেব মেম চোখে পড়ে না। আজ হঠাৎ সামনে সাহেব থেকে একটু অবাক হলাম। সাহেব তখন একেবারে আমার ঘাড়ে এসে পড়েছে, অথচ পাশে যথেষ্ট নামার জায়গা। যেহেতু আমরা স্বাধীন দেশের নাগরিক, সেজন্য সাহেব দেখে ভয় পেলাম না। রীতিমতো বিরক্ত হয়ে বললাম, এই যে সাহেব, লোকের ঘাড়ে এসে পড়ছে যে, একটু দেখে শুনে নামো। আমার কথা শুনে সাহেব আমার দিকে ফিরে তাকালো। উফ, কি ভয়ঙ্কর সেই দৃষ্টি! আর চোখ দুটো, তা কি মানুষের চোখ? আমি কোনো রকমে পাশ কাটিয়ে দৌড়ে 3 ধাপ ওপরে উঠে এলাম। তারপর আন্দাজে তলা হিসেব করে ওপরে উঠতে লাগলাম। কিন্তু মনটা কীরকম যেন বিভ্রান্ত হয়ে এলো। হঠাৎই মনে হলো এইমাত্র যাকে দেখলাম সে যেন ঠিক স্বাভাবিক মানুষ নয়। এমনকি বোধহয় মানুষও নয়। মানুষ নয়, কেননা যে পায়ের শব্দটা সামনে থেকে পেয়েছিলাম, আমার পাশ দিয়ে যাওয়ার সময় সে শব্দটা আর পাইনি। সাহেবটা যেন বাতাসে ভর করে নেমে গেল। এই কথাটা মনে হতেই আমার গাটা কেঁপে উঠল। আর তখনই মনে হলো এই অন্ধকার সিঁড়িতে আরও কিছু মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে। এসব কথা ভাবতে ভাবতে মাত্র 5-6 ধাপ উঠেছি। হঠাৎই আমার পা দুটো যেন সিঁড়ির সঙ্গে আটকে গেল। আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসার উপক্রম। দেখি মাত্র কয়েক ধাপ ওপরে একটা লোক দেওয়ালে ঠেসান দিয়ে সিঁড়িতে 2 পা ছড়িয়ে ঘাড় কাত করে বসে রয়েছে, আর তার গলা থেকে অজস্র ধারায় বইছে রক্ত। এ দৃশ্য দেখেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কিন্তু আমার চিৎকার শুধু নিশ্চিদ্র দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। আমার বুঝতে বাকি রইল না যে এটা রীতিমতো খুন, আর এই খুনটা যে সাহেবটাই করে গেছে তাতে সন্দেহ মাত্র রইল না। আমি ভাবতে লাগলাম এই মুহূর্তে আমার কর্তব্য কি।
এখানে দাঁড়িয়ে থাকা কাজের কাজ নয়, তার সঙ্গে উচিত নয়। সাহেবটা তো পালিয়েছে, এখন লোকটাকে একে হাসপাতালে দেওয়া উচিত। এই কথাটা মনে হতেই আমি তত্তর করে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। আমার পায়ে যে এত জোর তা আমি ভাবতেও পারিনি। আমি কখনো কখনো একসঙ্গে 2-3 ধাপ সিঁড়ি ডিঙিয়ে নামছিলাম। খুব অল্প সময়ের মধ্যেই একতলায় এসে পৌঁছলাম। দিনের আলোটা 2 চোখ ভরে দেখলাম। আমি এক মুহূর্ত সময় নষ্ট না করে খুন খুন বলে চিৎকার করতে করতে দোকানগুলোয় খবর দিলাম। সঙ্গে সঙ্গে হই হই করে লোক পেরিয়ে এলো। তারা আমার ভয়ার্ত মুখ দেখে বিপদের গুরুত্ব বুঝতে পারল। উন্মত্ত উত্তেজনায় তারা জিজ্ঞেস করল, কোথায় খুন হয়েছে? আমি আঙুল তুলে সিঁড়িটা দেখিয়ে দিলাম। ওরা হই হই করে উপরে উঠতে লাগলো। এবার আমি কি করব ভাবতে লাগলাম। না, এখানে থাকা উচিত নয়। এক্ষুনি পুলিশ আসবে। কে প্রথম দেখেছিল তাই নিয়ে খোঁজ তল্লাশ হবে। আমি শুধু শুধু জড়িয়ে পড়ব, তার চেয়ে কেটে পড়াই ভালো। এই ভেবে তাড়াতাড়ি পার্ক স্ট্রিট ক্রস করে সামনের ফুটপাতে গিয়ে দাঁড়ালাম। এরপরেই হলো আমার মতিভ্রম। বাড়ি চলে গেলেই হতো, তা নয়। কেবলই মনে হতে লাগলো ঘুম নিয়ে শেষ পর্যন্ত কি হলো দেখলে হয়। এই ভেবে আবার রাস্তা পার হতে এগোচ্ছি, তক্ষুনি মনে হলো এটা বোধহয় ঠিক হচ্ছে না। কারণ আমাকে দেখলেই কেউ না কেউ চিনে ফেলবেই, আর তখন জেরার মুখে পড়তে হবে। কখন কি অবস্থায় খুন হতে দেখেছিলাম, খুন করে কাউকে পালাতে দেখেছিলাম কিনা, বা আমি যে খুন করিনি তার প্রমাণ কি। তবু ব্যাপারটা শেষ পর্যন্ত কি হলো জানার জন্য এমনই কৌতূহল যে আমি আবার রাস্তা পার না হয়ে পারলাম না। তবে হঠাৎ আমার মাঙ্কি ক্যাপটার কথা মনে পড়ে গিয়েছিল। আমি ব্যাগ থেকে টুপিটা বের করে মাথা, মুখ ও গলা ঢেকে নিলাম। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। সিঁড়ির মুখে গিয়ে দেখি লোকে লোকারণ্য। কিন্তু আশ্চর্য, ডেড বডিটা কোথাও নেই। খুনিকে ধরা তো দূরের কথা, পুলিশও আসেনি। অথচ লোকগুলো মারমুখো, কাউকে যেন খুঁজছে। একটু কান খাড়া করে থাকতেই শুনলাম একজন আরেকজনকে বলছে, এ কোথায় খুন বলতো, সব মিথ্যা বুঝলি। এই কথাটা শুনে আমি অবাক হলাম। কেউ খুন হয়নি, কিন্তু আমি যে দেখলাম একজন সিঁড়িতে পা ছড়িয়ে দেওয়ালে মাথা গুঁজে পড়ে রয়েছে। তারপরেই যে কথাগুলো কানে এলো তা শুনে রক্ত হিম হয়ে গেল। সবাই উত্তেজিত হয়ে বলছে, সব মিথ্যে, সেই ধাপ্পাবার চৌড়াটাকে একবার পেলে হয়। আমি তখন বেপরোয়া হয়ে একজন বুড়ো গোছের লোককে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে কি হয়েছে মশাই? সে বলল, আরে কি বলবো বলুন, ওই একটা ছোকরা হঠাৎ ওপর থেকে নেমে এসে রটিয়ে দিল সিঁড়িতে নাকি একজন খুন হয়েছে। শুনে সবাই সেখানে ছুটল, কিন্তু কোথায় কিছুই নেই। মনে মনে ভাবলাম, তাহলে কেউ খুন হয়নি। কিন্তু আমি যাকে সিঁড়িতে দেখলাম তাহলে ওটা কে ছিল? কিন্তু তখন মাথা ঘামাবার আর সময় ছিল না। উত্তেজিত একদল লোক কেবলই চেঁচাচ্ছে, আরে কোথায় সেই ধাপ্পাবাজটা? আরে ধরো তাকে, নিশ্চয় বেশি দূর পালাতে পারেনি। আরেকজন বলল, আরে ধরতে তো লোক ছুটেছে, কিন্তু চিনবে কি করে? তার কথার উত্তরে আরেকজন উৎসাহী মস্তান চেঁচিয়ে বলল, আরে আমি দেখেছি, তার কপালে মস্ত একটা আঁচিল আছে। সর্বনাশ! তাড়াতাড়ি মাঙ্কি ক্যাপটা ভালো করে টেনে সরে এলাম। পালাতে হবে আমাকে, কিন্তু কিন্তু পালাবো কোথায়? গলির মুখ থেকে ফুটপাত পর্যন্ত ভিড়। তারা বলছে, ধাপ্পা দেওয়ার কারণটা কি? নিশ্চয় কোনো বদ মতলব আছে, বুঝলে, ধরতে হবে ছেলেটাকে। কিন্তু কোন দিকে গেল বলো তো? আমার হাতে পায়ের তখন প্যারালাইসিস রোগীর মতো অবস্থা। এখন যে একেবারে ওদের মধ্যে থেকে ধরা পড়িনি তা শুধু এই মাঙ্কি ক্যাপটার জন্য। কিন্তু লোকগুলো যেভাবে আমার দিকে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে যেন আমাকেই সন্দেহ করছে। মাঙ্কি ক্যাপটা যদি একবার তুলে নেয় তাহলেই গেছি। আমার চোখ মুখের যে অবস্থা,
আমি বেশ বুঝতে পারছিলাম কেউ ভালো করে নজর করলেই ধরে ফেলবে যে আমি সেই। হঠাৎ দেখলাম কয়েকজন লোক আমার দিকেই আসছে। কি করব, কোথা দিয়ে কেমন করে পালাবো ভাবছি, এমনি সময় কারেন্ট এসে গেল। আমি তাড়াতাড়ি করে লিফটের কাছে গিয়ে দাঁড়ালাম। একটু পরেই লিফট চালু হলো। আমি লিফটে উঠে পড়লাম। আমার সঙ্গে এবার উঠল আরও কয়েকজন ভদ্রলোক। তারপর সোজা চলে গেলাম ছতলায় পিসেমশাইয়ের নিশ্চিত হেফাজতে। ঘটনাটা এখানেই শেষ হওয়া উচিত ছিল, তা যে হয়নি সে শুধু আমার কপাল দোষে। 7 দিন কেটে গেছে। এই 7 দিন ধরে শুধু একটা কথাই মনে হয়েছে। সেদিন অন্ধকার সিঁড়িতে যা দেখেছিলাম তা সবই কি ভুল? সেই যে সাহেব, যার কপাল পর্যন্ত ঢাকা টুপি, হিংস্র ভয়ানক চোখ, আর আর সেই যে ঘাড় কাত করে পড়ে থাকা মৃতদেহ, সব ভুল। শেষ পর্যন্ত আবার সেই সর্বনেশে কৌতূহল ঘাড়ে চেপে বসল। ঠিক করলাম আবার একদিন ওই সিঁড়ি দিয়ে উঠব, দেখি তেমন কিছু চোখে পড়ে কিনা। যেমনি ভাবা তেমনি কাজ। আবার একদিন সেই সিঁড়ির সামনে এসে দাঁড়ালাম। আজ কিন্তু লোডশেডিং নয়, চারিদিকে আলোয় আলো, লিফটও চলছে। কিন্তু আমি সিঁড়ি দিয়েই উঠতে লাগলাম। সিঁড়ি আজও নির্জন। লিফট থাকতে কে আর কষ্ট করে সিঁড়ি ভাঙে? শুধু আমি একাই উঠছি। সিঁড়ির প্রতিটি বাঁকে আলো। 1 তলা, 2 তলা, 3 তলা করে উঠতে লাগলাম। 5 তলার কাছে যেতেই থমকে দাঁড়ালাম। কি করে কেমন করে যেন মনে হলো এই সেই জায়গাটা। ভালো করে বোঝার জন্য দেওয়ালটার দিকে এগোচ্ছি, আর ঠিক তখনই সব আলো নিভে গেল। আমি নিশ্চিত জানি এটা লোডশেডিং ছাড়া কোনো অলৌকিক ব্যাপার নয়, কিন্তু তবু কেন যেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। এক মুহূর্তে মনে হলো আমি অন্ধকার সমুদ্রের মধ্যে দিশেহারা হয়ে দাঁড়িয়ে। আর ঠিক তখনই একটা কনকনে হাওয়া বদ্ধ সিঁড়িতে আর্তনাদ করে আছড়ে পড়ল। তারপরেই একটা বরফের মতো কঠিন ঠান্ডা হাত যেন আমার মুখটা চেপে ধরবার চেষ্টা করলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু পারলাম না। তারপর কি করে যে নিচে নেমে এসেছিলাম তা আমি বলতে পারবো না। বাইরে তখন শেষ পৌষ মাসের মিষ্টি রোদ ঝলমল করছে। পরে পিসেমশাইয়ের কাছে শুনেছিলাম আমি একাই নই, ওই দৃশ্যটা আরও 2-4 জন দেখেছে, তবে একটি বিশেষ দিনে বিশেষ সময়ে। আমার দুর্ভাগ্য সেই বিশেষ দিন আর বিশেষ সময়ে আমি সেদিন অন্ধকার সিঁড়িতে উঠেছিলাম। কিন্তু পরের একদিনকার ঘটনাটা, ওই যে কনকনে ঠান্ডা হাওয়া, বরফের মতো ঠান্ডা হাত, ব্যাপার কি? না, বুদ্ধিতে সবকিছু ব্যাখ্যা চলে না। এতক্ষণ শুনছিলেন মানবেন্দ্র পালের লেখা ভৌতিক কাহিনী অন্ধকার সিঁড়ি। আগামী সপ্তাহে ঠিক রাত 9টায় আবার একটা নতুন গল্প নিয়ে আসব গল্পের আড্ডাতে।